7 বছর পর বিএনপির বর্ধিত সভা সকালে তৃণমূলের মতামতে প্রাধান্য, নির্বাচন নিয়ে চূড়ান্ত হবে সাংগঠনিক কর্মসূচি। কাল আত্মপ্রকাশ করছে ছাত্র জনতার নতুন দল, আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার, বিশাল জমায়েতের পরিকল্পনা। টাঙ্গাইলে চলন্ত বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলছেন ভুক্তভোগী গৃহবধূ, মিথ্যা খবর প্রচারকারীদের শাস্তি দেওয়ার দাবি। সাজেকে ভয়াবহ আগুনে বেকার 300 রিসোর্ট কর্মচারী, ট্যুরিস্ট গাইড, মালিকরাও অসহায়, সহায়তার আশ্বাস প্রশাসনের। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চারী মজিদ মামা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। দীর্ঘ 7 বছর পর বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বসতে যাচ্ছে এই সভা। নেতারা বলছেন, বর্ধিত সভায় প্রাধান্য পাবে তৃণমূলের মতামত, সেই সাথে দলকে জাতীয় নির্বাচনমুখী করতে এই বৈঠকে চূড়ান্ত হতে পারে সাংগঠনিক কর্মসূচিও। সবশেষ 2018 সালের 3 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাবার 5 দিন আগে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গ্রেপ্তার আতঙ্কের মধ্যেই অনুষ্ঠিত হয় বিএনপির নির্বাহী কমিটির বর্ধিত সভা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নির্বাহী কমিটির প্রায় 80% সদস্য সেই সভায় উপস্থিত ছিলেন। এবার রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্ত পরিবেশে বর্ধিত সভা বিএনপির। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, 2018 সালের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন। ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আমরা আমাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড তা তেমনভাবে আমরা করতে পারি নাই। 5 আগস্টের পর সারা বাংলাদেশে আমরা দলের পক্ষ থেকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি। আমাদের 4000 নেতৃবৃন্দ এই সভায় অংশগ্রহণ করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার উদ্বোধনী বক্তব্য দিবেন। এবারের সভায় গুরুত্ব পাচ্ছে মূলত 4টি ইস্যু। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও রয়েছে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি, দলীয় শৃঙ্খলা এবং মিত্রদের সঙ্গে সম্পর্কের বিষয়। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে চায় বিএনপি। একটা পার্টির ইন্টারনাল ডেমোক্রেটিক সিস্টেম তো তাই, এই যে মতামতের মাধ্যমেই তো আপনি পার্টির নীতিমালা, পার্টির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো সেই কাজটা, বর্ধিত সবার কাজটা মূলত সেটাই। সারা দেশ থেকে 4-5 হাজার যারা আসবে যোগদান করতে, তাদের কথাগুলো তুলে ধরবে এবং দলের নেতাকর্মীরা কী ভাবছে সর্বস্তরে সেখানে প্রতিফলিত হবে এবং এটা প্রয়োজনীয়তা আছে। তো 1997 সালের পর বড় পরিসরে বর্ধিত সভা এবারই প্রথম। বর্ধিত সভা সকাল 10টা থেকে রাত পর্যন্ত চলবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকাল আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন। শতাধিক সদস্য বিশিষ্ট কমিটি হতে যাচ্ছে নতুন এই দলের। আত্মপ্রকাশের দিনেই বিশাল জমায়েত করার পরিকল্পনা দলটির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় হাসিনা সরকারের। গত 14 সেপ্টেম্বর আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়। যাত্রা শুরুতে আহ্বায়কের নেতৃত্বে 6টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে 100 থেকে 150 জন। ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে 300 থেকে 500 করা হতে পারে। আহ্বায়ক পদে নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেনের নাম প্রায় চূড়ান্ত। হাসনাত আবদুল্লাহকে দলের মুখপাত্র এবং সার্জিস আলমকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে। দল গঠনের প্রস্তুতি শেষ পর্যায়ে বাংলাদেশ বৈষম্য বিরোধী নাগরিক দল, বাংলাদেশ নাগরিক দল, বাংলাদেশ জাতীয় শক্তি, এই 3টি নাম আলোচনায় আছে দলের নাম হিসেবে।
আমরা মনে করি যে দলের যেই নেতৃত্বস্থানীয় যারা থাকবেন, যারা হচ্ছে এখানে স্ট্রাকচারটা বেশি গুরুত্বপূর্ণ, যাতে করে প্রথম লেয়ার থেকে একদম শেষ লেয়ার পর্যন্ত একটা ক্লিয়ার কানেকশন থাকে। নেতারা বলছেন নতুন দল হবে মধ্যপন্থার রাজনৈতিক দল। এটি ব্যক্তিকেন্দ্রিক হওয়ার সুযোগ নেই। আত্মপ্রকাশের পরই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা হবে। আমাদের দলের অন্যতম একটি পন্থা হচ্ছে মধ্যম পন্থা। আমরা না ডান না বাম, আমরা মনে করি এই মুহূর্তে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এই মধ্যম পন্থা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি উপযোগী। ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয়েছে, সেগুলো পূরণ করতেও কিছুটা সময় লাগবে আমরা মনে করি, কিন্তু সারা দেশে যে পরিমাণ সমর্থন আমাদের আছে তাতে করে রাজনৈতিক দল নিবন্ধনের যে আইন আছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে আমাদের খুব বেশি সময় লাগবে বলে আমাদের মনে হয় না। নতুন দলের কাছে সবার আগে দেশের স্বার্থ, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। পরিচ্ছন্ন রাজনীতির প্রত্যাশাও তাদের। যারা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন এবং আমাদের রাজনীতিতে এখন এটা খুবই আলোচিত বিষয়, সেই রাজনৈতিক দলটি অন্ততপক্ষে মানুষের কল্যাণের জন্য রাজনীতিতে আসবে, সেই ধরনের একটা প্রত্যয়, লক্ষ্য, উদ্দেশ্য তাদের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, সেটা আমরা চাই। শুক্রবার বিকেল 3টায় আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশৃঙ্খলা ও সংঘর্ষের মধ্য দিয়ে যাত্রা শুরু করল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এদিকে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে 6 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে। বুধবার বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশের কথা ছিল। সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়ার কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের। এ সময় কমিটি থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। ঘণ্টা খানেকের বেশি সময় ধরে চলে এই বিক্ষোভ। বিকেল 5টার দিকে মধুর ক্যান্টিনের ভেতরে সংবাদ সম্মেলন করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দ্রুত কমিটি ঘোষণা করে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে বের হয়ে যায়। এদিকে পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ, তাদের উপরে হামলা করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন। 8-10 জন আমাকে অনেকভাবে মারধর করা হয়েছে, বেরোতে লাগছে আসলে আপাতত। আর কেন বলতে সবার সাথে বসে সবাই সমন্বয় করে পরামর্শ করে যারা আন্দোলনের স্টেক হোল্ডার ছিল জুলাই গণ অভ্যুত্থানে সবার মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করা হোক। তবে সংগঠনের নেতারা বলছেন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েই কমিটি দেয়া হয়েছে। কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কেউ কারো উপর হামলায় জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যেই হোক না কেন, সেই ব্যাপারে আমরা কিন্তু তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা এবং যাতে করে আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় সেটা তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। লেজুর ভিত্তির রাজনীতির বাইরে গিয়ে ছাত্র রাজনীতিতে নতুন ধারা আনার প্রত্যয়ে এই সংগঠন করা হয়েছে বলছেন শীর্ষ নেতারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেটের রাজনীতি বন্ধ করতে হবে, এমন দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কালকের মধ্যে মধুর ক্যান্টিনে হামলার বিচার ও কমিটির বিষয়ে সমাধান না এলে ঢাকা ব্লকেড এবং ক্যাম্পাসগুলোতে বিক্ষোভের ঘোষণা তাদের। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরের মূল সড়ক অবরোধ করে এই ঘোষণা দেন তারা। মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে তারা বলেন, জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা যে বা যারা মুছে ফেলার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করা হবে। এ সময় দাবি আদায় না হলে ঢাকা ব্লকেড ও ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় তারা। প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধের কারণে বাংলা মোটর ও আশপাশের এলাকায় দেখা দেয় যানজট। পরে বিক্ষোভকারীরা সড়ক ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল। সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হবে 1 আর 28 তারিখে। আমাদের এই শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে ন্যাক্কারজনক, এই হামলার প্রতিবাদে যদি ওরা ন্যায় বিচার না হয়, আমরা সন্তুষ্ট না হই, 28 তারিখে ঢাকা শহর ব্লকেড হবে।
অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নিজের সম্পদের হিসাব প্রকাশ করেছেন। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই হিসাব তুলে ধরেন। পোস্টে তিনি ব্যাংক স্টেটমেন্টও যুক্ত করেন। ফেসবুকে দেয়া পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তিনি লেখেন, 21শে অগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তিনি। এতে 21শে অগস্ট 2024 থেকে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব উপস্থাপন করেছেন তিনি। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া আর অন্য কোনো অ্যাকাউন্ট নেই জানিয়ে তিনি আরও লেখেন, ওই হিসাবে 10,06,886 টাকা জমা হয়েছে এবং সেখান থেকে তিনি 9,96,181 টাকা উত্তোলন করেছেন। এছাড়া তার একান্ত সচিবের ইসলামী ব্যাংকের হিসাবে 36,028 টাকা রয়েছে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হলেন মাহফুজ আলম। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার নাহিদ ইসলাম পদত্যাগ করায় মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হলেন। গত 8 অগস্ট থেকে তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। বুধবার রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছে জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় মাহফুজ আলমকে। প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। পরে উপদেষ্টা করা হলেও নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। এদিকে জানা গেছে, নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন, সে কারণে উপদেষ্টার পদ ছেড়েছেন তিনি। টাঙ্গাইলের মির্জাপুরের রাজশাহীগামী চলন্ত বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। যাকে নিয়ে ধর্ষণের সংবাদ প্রচার হয়েছে সেই গৃহবধূই ঘটনাটিকে গুজব বলছেন। মিথ্যা খবর প্রচারকারীদের শাস্তিও দাবি করেছেন তিনি। গত 17 ফেব্রুয়ারি রাতে চলন্ত বাসে ডাকাতির সময় নারী যাত্রীর শ্লীলতাহানির খবর প্রচার হয় গণমাধ্যমে। 17 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি হয়। এ সময় এক নারী যাত্রীকে ধর্ষণের খবর আসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে। বাসে এক নারীর বক্তব্য অনুযায়ী বিভিন্ন গণমাধ্যমে ধর্ষণের খবর প্রচার হয়। তবে যে নারীকে ধর্ষণের শিকার বলা হয়েছে, নওগাঁর ওই গৃহবধূ বলছেন সবই গুজব। ওইরকম কিছু না, শুধু কি আমার হাত থেকে ছুরি বের করার সময় আমার হাতে আঘাত ছিল, যার কারণে আমি একটু কান্নাকাটি করছিলাম, এটা ঠিক আছে। কিন্তু তারা ভেবে নিয়েছে যে আমার সঙ্গে ধর্ষণ হলো, এটা কিভাবে সম্ভব? কোন আমার সঙ্গে তো আমার দাদা ছিল, কিছুক্ষণের জন্য তাকে দাঁড় করে রাখছিল। মিথ্যা খবরে সম্মানহানির জন্য গুজব প্রচারকারীদের শাস্তির দাবি করেছেন ওই নারী। এটা যে প্রচার করলো, যে মিডিয়া যারা এই মিডিয়াটা ছাড়ছে, তাদের কাছেও আমার একটাই প্রশ্ন, যে আমার কাছে তারা না আসে কিভাবে এই কথাগুলো ছাপায় ওরা? আমি চাই এখন আমার যেটা নয় সেটা কেন বলা হলো, আমি এর বিচার চাই। বাসটির আরেক যাত্রী রাজশাহীর চারঘাটের রেহানা বেগম জানান, সেদিন ডাকাতি হলেও বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি। আমাদেরকে সম্মান দিয়ে অবশ্য কথা বলছে আমার সঙ্গে, তারপরও একজন সামনে থেকে বলছে যে খালাম্মাদের মহিলাদেরকে কোনো অসম্মান করিস না, এরকম কথা একটা কানে আসছে আমার। ডাকাতির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন বাস যাত্রী নাটোরের ওমর আলী। তার অভিব্যক্তি এবং যাবতীয় তথ্যপত্র সংগ্রহ করে আমাদের কাছে প্রাথমিকভাবে এখন পর্যন্ত এটুকু পরিষ্কার হয়েছে যে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির ঘটনায় কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। মামলায় এ পর্যন্ত প্রধান অভিযুক্ত সহ গ্রেপ্তার 5 জনকে আন্তজেলা ডাকাত দলের সদস্য বলছে পুলিশ। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, যে মিথ্যা মামলার অভিযোগ আনা হয়েছে, এই বিষয়ে পুলিশ কি বলছে? আসলে মিথ্যা মামলা নয়, মামলা ডাকাতি ও শ্লীলতাহানির হয়েছে।
নারী ও শিশু নির্যাতনে সেখানে 30 ধারা যুক্ত করা হয়েছিল। আর এই মামলায় যেসব আসামি গ্রেপ্তার হয়েছে যে 5 জন, তার ভিতরে 2 জনকে যে রিমান্ড স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তো সেই ক্ষেত্রে মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছে ডিবি পুলিশের আহসানুজ্জামান, তার সাথে আমরা কথা বলেছিলাম যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণের কথা স্বীকার করেছে কিনা। তিনি যেটা বলেছেন যে না, বিজ্ঞ আদালতে তারা যে 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সেখানে শ্লীলতাহানি এবং ডাকাতির কথাই বলেছে, সেখানে তারা ধর্ষণের কথা বলেনি। এবার বলি মামলার বাদীর কথা। যিনি মামলার বাদী হয়েছেন সেই ওমর আলীর সাথেও আমরা কথা বলেছি। যেদিন তিনি মামলা করেন আমরা দিনভর তার সাথে ছিলাম। সেখানেও আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং 2-1টি গণমাধ্যমের ধর্ষণের বিষয়টি এসেছিল। তো সেই বিষয়ে আমরা সেই মামলার বাদীর কাছে জানতে চেয়েছিলাম যে আপনি এখানে ডাকাতির সাথে সাথে ধর্ষণের মামলা করেছেন কিনা। তিনি যেটা বলেছেন যে সেখানে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, সেটা তিনি বলেছিলেন। এরপর এই বিষয়ে আমরা টাঙ্গাইলের যিনি পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, তিনি 2 দফা সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারকৃত ডাকাতদের বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন। সেখানে আমরা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ডাকাতির সময় ধর্ষণের বিষয়টি জানতে চেয়েছিলাম। তিনি যেটা বলেছেন যে প্রাথমিকভাবে তাদের কাছে প্রথম দিনই যে 3 জনকে গ্রেপ্তার করা হয় সেদিনও তিনি বলেছিলেন যে প্রাথমিকভাবে তদন্তে তাদের কাছে মনে হয়েছে এখানে শ্লীলতাহানি এবং ধর্ষণের ডাকাতির ঘটনা ঘটেছে, এখানে ধর্ষণের ঘটনা ঘটেনি। এবং দ্বিতীয় দফায় যখন এই ডাকাতির মূল মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করা হয় সেদিনও আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই বিষয়ে এখনো তো গণমাধ্যমের ধর্ষণের বিষয়টি আসছে, তিনি কিভাবে বলছেন। তিনি যেটা বলছেন যে যারা এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এবং যিনি আপনি প্রতিবেদনে যেমনটি দেখানো হচ্ছিল যার বিষয়ে কথা হচ্ছিল তিনি কিন্তু বিষয়টি অস্বীকার করেছেন। এবং পুলিশ সুপার সেই সময় বলেছিলেন যে যাকে নিয়ে কথা হচ্ছে তার সাথেও তারা কথা বলেছে এবং সেখানে ধর্ষণ হয়নি মর্মে তারা বলেছে, এবং যেসব তথ্যপত্র এবং আলামত তারা সংগ্রহ করেছেন এখানে ধর্ষণ হয়নি এমনকি পুলিশের পক্ষ থেকে সে সময় বলা হচ্ছিল। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। সন্ত্রাসী যেই হোক বা যত শক্তিশালী হোক তারা রক্ষা পাবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বুধবার রাতে গুলশান 2 নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি বিষয়ক ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এর আগে ডিবি প্রধান রাজধানীর বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন। জানান, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সম্মিলিতভাবে রাজধানীবাসীর নিরাপত্তা রক্ষায় তৎপর। এ সময় নগরবাসীর সহায়তাও চান তিনি। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সন্ত্রাসী যেই হোক, যেই হোক, কেউ আমাদের হাত থেকে রক্ষা পাবে না। গোয়েন্দা পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমি আগেও বলেছি, আমাদের অহংকার, বাংলাদেশ সেনাবাহিনী, আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি নগরবাসীর উন্নয়নের জন্য, নগরবাসীর শান্তি শৃঙ্খলার জন্য। সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। চট্টগ্রামে জামিনে বের হয়ে বেপরোয়া অপরাধীরা 2 মাসে 80টির বেশি ছিনতাই ডাকাতি, শিকার আইনশৃঙ্খলা বাহিনীরও।
বিরতির পর আবারও স্বাগত সংবাদে যাচ্ছি পরের খবরে। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শিট, ব্যবসা এবার হবেই হিট। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ঢাকায় আসছেন আজ। 1 মার্চ পর্যন্ত বাংলাদেশে থাকবেন তিনি। ইউএনএইচসিআর এর এই শীর্ষ কর্মকর্তা 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর পর বেশ কয়েক দফায় বাংলাদেশ সফর করেছেন। এবারের সফরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন ফিলিপ্পো গ্র্যান্ডি। কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথা রয়েছে তার। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার সফরের রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানিয়েছেন সাবেক কূটনীতিকরা। আহত ব্যক্তিদের ক্যাটাগরি 3টির পরিবর্তে 2টি করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই অভ্যুত্থানে আহতরা। বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। আন্দোলনকারীরা জানান 3 ক্যাটাগরির মধ্যে তাদের সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই ক্যাটাগরি নিয়ে সরকারের সিদ্ধান্ত স্পষ্ট নয় বলেও অভিযোগ তাদের। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের এ, বি ও সি 3টি শ্রেণীতে ভাগ করে সরকারি সুবিধা দেওয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। প্রথম ক্যাটাগরিতে গুরুতর আহতদের এককালীন 5 লাখ এবং প্রতি মাসে 20,000 টাকা ভাতা দেওয়ার কথা। দ্বিতীয় ক্যাটাগরিতে এককালীন 3 লাখ এবং মাসে 15,000 টাকা ভাতা, আর তৃতীয় ক্যাটাগরিতে সামান্য আহতদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি ও পুনর্বাসনের সিদ্ধান্ত দেয় সরকার। আমরা আসলে এখানে এসেছি ক্যাটাগরি বৈষম্য দূর করার জন্য। আমরা দাবি নিয়ে এসেছি 22,000 আহতদের পক্ষ থেকে আমরাও আহত। তো আমাদের দাবিটা একেবারে স্পেসিফিক যে ক্যাটাগরি হবে 2টা। কর্মে যারা অক্ষম থাকবে তাদেরকে ক্যাটাগরি এতে রাখবে, এবং যারা সুস্থ হয়ে গেছে এবং সামনে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে তাদেরকে রাখতে হবে বি ক্যাটাগরিতে। আমাদের দাবি দফাগুলো যদি না মেনে পাইছি, না বুঝে পাইছি, তাকে হচ্ছে প্রেসের সামনে বা লিখিত দিতে হবে, এবং আমাদের যে ট্রিটমেন্টটা আছে ট্রিটমেন্টটাকে সর্বপ্রথম করতে হবে। বর্তমান দাবি একটাই যে আমরা বি ক্যাটাগরিতে চাই, অন্তর্ভুক্ত চাই, এবং বি ক্যাটাগরি যারা আছে তাদেরকে আমরা এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত চাই। তাছাড়া আমাদের বর্তমানে কোনো দাবি নেই। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে রাশিয়ার সাথে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ, জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুদেশের অভিন্ন স্বার্থের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাশিয়ার পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে রূপপুর প্রকল্পে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়। রসাটমের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে প্রকল্পটি সময় মতো সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি। রসাটমের মহাপরিচালক জানান, রূপপুর প্রকল্পের কাজ শেষ পর্যায়ে শিগগিরই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে বলেও আশ্বস্ত করেন তিনি। রাঙামাটির সাজেকে ভয়াবহ আগুনে রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি বিপাকে পড়েছেন কর্মচারী ও ট্যুরিস্ট গাইডরা। এ ঘটনায় কর্মসংস্থান হারিয়েছেন 300 কর্মী। মালিকরাও তাদের দিতে পারছে না কোনো সহায়তা। এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবারের আগুনে বিরানভূমি সাজেকের রুইলুই পাড়া। সেখানকার রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট সহ নানা স্থাপনা পুড়ে বেকার হয়ে পড়েছেন 3 শতাধিক কর্মী। আয়ের পথ বন্ধ হওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এসব মানুষ ও তাদের পরিবার। মালিকের পাশাপাশি আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের স্টাফ ম্যানেজারও অনেক ক্ষতিগ্রস্ত। রেস্টুরেন্টের মানুষগুলো, রিসোর্টের মানুষগুলো, সকল স্টাফ, আমরা ট্যুরিস্ট গাইড,
কিভাবে পরিবারের কাছে যে মুখ দেখাবো, কিভাবে আমাদের সংসার চলবে। ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন উল্লেখ করে উদ্যোক্তারা বলছেন, সহায় সম্বল হারানোয় কর্মীদের পাশে দাঁড়াতে পারছেন না তারা। আমরাও নিঃস্ব হয়েছি কর্মচারী নিচ্ছে, কারণ আমাদের উপরে আমরা ইনকাম করতে পারলে কর্মচারীকে দিতে পারি, এখন আমরাও নিঃস্ব। আমার কর্মচারী ছিল 12 থেকে 13 জন, ওদেরও কর্মসংস্থান নাই এখন, ওদেরকেও বাসায় পাঠিয়ে দিয়েছি। স্বল্প আয়ের এসব মানুষের বিকল্প কাজের পাশাপাশি তাদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের যেন দ্রুত একটা কর্মসংস্থান একটা ব্যবস্থা করা যায় এবং তাদেরকে যদি কোনো ধরনের আর্থিক প্রণোদনা দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো দুর্ঘটনা নাকি নাশকতা, সুষ্ঠু তদন্ত করে তা বের করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে সাজেক থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হিমেল চাকমা। হিমেল, এই মুহূর্তে সাজেকের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আর গতকাল তো প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকার কথা ছিল, এখন পর্যন্ত আপডেট কি আছে? হ্যাঁ, বর্তমান যে পরিস্থিতি, সাজেকের যে বর্তমান পরিস্থিতি, সেটা হচ্ছে যে গত 24 তারিখে যে অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাই সে অবস্থায় আছে। অর্থাৎ এখানে যদি বলি যে স্থাপনা নির্মাণের কোনো উদ্যোগ বা সেটা এখনো পর্যন্ত নেই বলা যায়। আমি যদি বলি আপনাকে যে গতকালকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনি এখানে এসেছেন, ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন, পাশাপাশি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এবং এখানকার জেলা প্রশাসন, জেলা পরিষদের চেয়ারম্যান তারাও এসেছেন। তো এখানে যেটা বাস্তবতা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানকার যে মানুষগুলো, অর্থাৎ বিশেষ করে যাদেরকে বলা হচ্ছে যে 35 যে লুসাই এবং ত্রিপুরা যে পরিবার, তারা কিন্তু একেবারে পথে বসেছে আর কি। তাদের যে সন্তানগুলো যে স্কুলে যায়, তাদের যে পড়াশোনার যে ভবিষ্যৎ, সেটাও কিন্তু একেবারে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কারণ তারা এখানে যে ব্যবসা করে, অর্থাৎ টুরিস্ট ব্যবসা করে যে পরিমাণ যা পায়, সেই টাকাগুলো মূলত তারা তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার কাজে লাগায়, কিন্তু সেটাও কিন্তু অনিশ্চিত অবস্থায় পড়েছে। গতকালকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা তাদেরকে এই 70 মেট্রিক টন চাউলের বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও চাউল দেওয়া হয়েছে, প্রতি পরিবারকে 60,000 টাকা করে দেওয়া হয়েছে। তবে বর্তমান যে প্রেক্ষাপট, যে বাস্তবতা, আসলে এইটা যে পরিমাণ ক্ষতি হয়েছে, সে ক্ষতি কিন্তু কাটিয়ে ওঠা তো আসলে সম্ভবই না। কারণ এদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য আসলে বিশেষ সহায়তা দরকার সরকারি বা বেসরকারি পর্যায়ে। তো এই বিষয়টা নিয়ে আমরা পার্বত্য উপদেষ্টার সাথে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে এরা যেন সহজ শর্তে ঋণ যেন পায়, সেজন্য কোথাও যদি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক যারা আছে তাদের কাছে তারা সেটা রিকোয়েস্ট করবেন, সেটা তিনি বলেছেন। তবে বাস্তবতা হচ্ছে যে এখানে যে এই ক্ষতির যেটা, সেটা আসলে কঠিন একটা বাস্তবতা। আর একটা বিষয়, সাজেকের যে পুরো যে সাজেক ভ্যালির মূলত রুইলুই ভ্যালিটা অর্থাৎ রুইলুইয়ের যে গির্জার আগ পর্যন্ত সেখানে মূলত পড়ে গেছে স্থাপনাগুলো, কোনো কিছুই অবশিষ্ট থাকেনি, সব ছাই হয়ে গেছে। তো এগুলো নির্মাণের জন্য তারা সরকারের সহায়তা চেয়েছেন। গতকালকে আমি দেখেছি যে তারা বলছেন যে যেন সহায়তা করা হয়। পাশাপাশি এখানে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বন বিভাগের বাধা আসে, সেটাও যেন না হয়। পাশাপাশি এখানে যে নির্মাণ সামগ্রী পরিবহনের ক্ষেত্রেও বাধা দেওয়া হয়, সেটাও যেন না হয়। তারা সেজন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে তারা দাবি জানিয়েছেন যেন নির্মাণ ক্ষেত্রে সহজে যেন তাদের হয়রানি করা না হয়, সেটা তারা দাবি জানিয়েছেন। তবে আরেকটা বিষয় যদি বলি যে যেহেতু পড়ে গেছে, অনেকে হয়তো মনে করছেন যে সাজেকটা পুরো পড়ে গেছে কিনা, বাট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাজেকের যে শুধুমাত্র রুইলুইয়ের আগ পর্যন্ত, যে রুইলুই স্কুল পর্যন্ত মূলত এই পুড়ে গেছে। অর্থাৎ বাদবাকি যে এবং যে কংলাগের এই সমস্ত এলাকা, অর্থাৎ শতাধিক রিসোর্ট কিন্তু এখনো কিন্তু অক্ষত আছে। অর্থাৎ সেই সমস্ত এলাকা কিন্তু টুরিস্ট আছে এবং তারা সেখানে নিরাপদে তারা ভ্রমণ করছেন। এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির যে সাজেকের অগ্নিকাণ্ডের সর্বশেষ অবস্থা। সাজেক থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল চাকমা। চট্টগ্রামে জামিনে বেরিয়ে বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। নগরবাসী বলছেন, শুধু সাধারণ মানুষ নয়, ছিনতাইকারী ও ডাকাতদের কবলে পড়ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পুলিশের তথ্য মতে বন্দর নগরীতে 2 মাসে 80টির বেশি ছিনতাই ও ডাকাতি হয়েছে। 2 মাস আগেও চট্টগ্রামের বারেক বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের সময় পুলিশের হাতে আটক হন
জুয়েল ও রবি। জামিনে বের হয়ে আবারও একই অপরাধে যুক্ত হন তারা। আবারও ঠিক একই স্থানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মঙ্গলবার পুলিশের উপর হামলা চালান এই দুইজন সহ ছিনতাই চক্রের বাকি সদস্যরা। ছুরিকাঘাতে আহত করেন 2 পুলিশ সদস্যকে। সাধারণ মানুষ ছিনতাইকারী হামলার শিকার হলেও পুলিশের ওপর এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই সাব ইন্সপেক্টর দুইজনই ধরছিল। এরা ওই একই এলাকায় এই কাজগুলি করে। এরা আসলে ছোটখাটো চোর না, এরা অরিজিনালি ডাকাত এবং এদের নামে ডাকাতি মামলাই আছে এদের, এবং বড় বড় কাজ করে ওরা। পুলিশের তথ্য মতে বন্দরনগরীতে জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 80টির বেশি ছিনতাই ও ডাকাতি হয়েছে। জামিন পেয়ে বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারী ও ডাকাতরা। তারা কিন্তু জামিন নিয়ে বের হয়ে এসেছে এবং তারা সেই পূর্বের অপরাধমূলক কার্যক্রমে তারা আবার জড়িত হয়ে গেছে। তারা যখনই জামিনে বের হয়ে এসেছে তারা যে এলাকার সে এলাকা হঠাৎ করে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা বিশ্লেষক ও আইনজীবীরা বলছেন অপরাধীদের লাগাম টানতে মাঠ পর্যায়ে পুলিশের কৌশলে আনতে হবে পরিবর্তন। পুলিশ ধরতে পারতেছে না আসামিদেরকে, এটা তো আমাদের বিশ্বাস হয় না। এসব অপরাধীকে ধরা পুলিশের জন্য এটা কোনো ব্যাপার না। আমরা আশা করব যে অতি সত্বর পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে। একদিকে পুলিশ যেমন অসহায় বোধ করবে অপরাধী শনাক্তে, আর অপরাধীরা সেখানে উৎসাহিত হবে অপরাধ সংগঠন করার জন্য। পুলিশের অনুপস্থিতিটা সে লক্ষ্য করবে, যখনই অনুপস্থিত থাকবে সেখানে সেই সময়ে সে অপরাধ করে পালিয়ে যেতে পারবে। পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান অনুসারে গত 6 মাসে চট্টগ্রাম নগরীতে গত বছরের তুলনায় অপরাধ বেড়েছে 40%। দেশে চাহিদার তুলনায় গ্যাসের যোগান কমপক্ষে 25% কম। শিল্পের বর্ধিত চাহিদা পূরণে আপাতত এলএনজি আমদানি ভরসা। এতে প্রতি ইউনিটে খরচ পড়ে 72 টাকার ওপরে। এজন্য বিতরণ সঞ্চালন কমিশনসহ নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটরে সরবরাহ করা প্রতি ইউনিট গ্যাসের দাম যথাক্রমে 30 ও 31.75 টাকা থেকে বাড়িয়ে 75.72 টাকা প্রস্তাব করে পেট্রোবাংলা। শিল্প মালিকরা এই দর বৃদ্ধির প্রস্তাব কয়েক সপ্তাহ ধরেই খারিজের দাবি জানান। তারপরও বুধবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে শুনানি শুরু করে বিইআরসি। তখন অংশীজনরা তীব্র বিরোধিতা করে বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ ও শিল্প খাত। আপনি একই ইন্ডাস্ট্রি এক্সিস্টিং যারা আছে তারা একটা রেটে অপারেট করবে, তার কস্ট একরকম হবে। যদি সে এক্সপ্যানশনে যায় তার একটা রেট হবে, তার কস্ট ভিন্ন। যদি নতুন হয় তাহলে আর একটা 75 টাকা। এইভাবে কিভাবে কম্পিট করবেন? আমাদেরকে আপনাদের ইনএফিশিয়েন্সির জন্য আমাদেরকে আপনি ইনএফিশিয়েন্ট এন্টারপ্রেনার বানায় দিবেন, দেশকে ব্যাংকরাপ্ট করে দিবেন, এটা হতে পারে না। ভোক্তা সংগঠন ক্যাবের পক্ষে বলা হয়, সরকার জ্বালানি খাতের দুর্নীতি বন্ধের উদ্যোগ নিলে দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। তাদের মতে কোনোভাবেই 10 থেকে 12% সিস্টেম লস গ্রহণযোগ্য নয়। কোনো অবস্থাতেই যেন আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া না হয়। 3400 কোটি টাকা বাড়ানোর জন্য শিল্পের 30 টাকা থেকে 75 টাকা করার যে প্রস্তাব, সেটা ভয়ঙ্কর রকমের গণবিরোধী। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে ক্যাবের মানববন্ধন হয় বিয়াম ভবনের সামনে। বুধবার শুনানিতে পাওয়া মতামত পর্যালোচনা করে গ্যাসের দামের সিদ্ধান্ত জানাবে বিইআরসি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ারবাজারে লুটপাটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, কারসাজিকারীদের শাস্তি না দিলে এমন ঘটনা ঘটতে থাকবে। বলেন, পুঁজিবাজার কর্মসংস্থান ও আয়ের বড় সুযোগ তৈরি করতে পারে। বিগত সরকারের সময় কেউ পুঁজিবাজারকে ধারণ করেনি। দেশের অর্থনীতির অন্যান্য সূচকের সঙ্গে পুঁজিবাজারকে যুক্ত করার আহ্বান জানান তিনি। বলেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ ক্ষমতা দুর্নীতির সুযোগ বাড়ায়। এ সময় জানানো হয়, গত 1.5 দশকে পুঁজিবাজারে বিনিয়োগে প্রকৃত আয় কমেছে 3% এবং বাজার সংকুচিত হয়েছে 37%। বাংলাদেশের সরকারগুলি কেউ স্টক মার্কেটকে অন করতে পারেনি কোনো সময়।
মানে স্টক মার্কেট তো আলাদা, এটা আলাদা একটা বিষয়। এটা মনে হয় অর্থনীতির বাইরে একটা কিছু বিষয়, একটা সেপারেট একটা কিছু। এটা যে অর্থনীতির একটা মূল চালিকা শক্তি। মেঘনা, ডাকাতিয়া আর ধনাগোদা নদীতে অন্তত 1000টি জাগ ও বাঁশের বেড়া দিয়ে মাছ ধরা হচ্ছে, অথচ মৎস্য আইনে এটি দণ্ডনীয় অপরাধ। এতে মাছের স্বাভাবিক প্রজননে ব্যাঘাত ঘটছে, ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। অবৈধ এসব বেড়া ধ্বংসে সেনা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালাবে বিআইডব্লিউটিএ। প্রবহমান ধারায় বেড়া কিংবা বাঁধ দিয়ে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ, কিন্তু এই আইনকে বুড়ো আঙ্গুল দেখানো হচ্ছে চাঁদপুরে। বিভিন্ন এলাকায় মেঘনা, ডাকাতিয়া আর ধনাগোদা নদীতে দেয়া হয়েছে বাঁশের বেড়া ও জাগ। স্থানীয়দের অভিযোগ, আইন অমান্যের নেপথ্যে রয়েছে প্রভাবশালী মহল। এতে পানি প্রবাহের পাশাপাশি নৌযান চলাচলও ব্যাহত হচ্ছে। আপ ডাউন করে 15 লসে জাকের লোকে কুয়াশার সময় খুবই অসুবিধা হয়ে যায়। অনেক সময় দেখা গেছে দোনো পাশে জাগ, নদীর দোনো সাইডে জাগ, সেই জন্য আমাদের চলতে যায় অনেক দুর্ঘটনা কবলিত পোহাইতে হয়। মৎস্য গবেষকরা বলছেন, বেড়া বা জাগের কারণে মাছের বিচরণ মারাত্মকভাবে সীমিত হয়, ক্ষতিগ্রস্ত হয় প্রজনন প্রক্রিয়ার প্রতিটি ধাপ। দেশীয় প্রজাতির মাছের জন্য তাদের রিপ্রোডাকশন, তাদের বিচরণ, তাদের মাইগ্রেশনে একটা হুমকিস্বরূপ প্রভাব ফেলে। এই ট্র্যাপের কারণে নদীর যে স্রোতধারায় মাছের যে বিচরণ, এটা কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হয়। অবৈধ এ কাজ বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। নৌপথে এ ধরনের বাঁশের বেড় দিয়ে নৌযান চলাচলে বাধাগ্রস্ত করা আইনত অপরাধ। জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড এর সমন্বয়ে শীঘ্রই এ বিষয়ে আমরা উচ্ছেদ সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া ও ধনাগোদা নদীর 10টি পয়েন্টে এমন বাঁশের বেড়া ও জাগ রয়েছে প্রায় 1000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধামে চলছে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা। পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে জড়ো হয়েছেন পুণ্যার্থীরা। সব মিলিয়ে পুরো এলাকায় এখন উৎসবের আমেজ। এদিকে ভিড় ও অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে 2 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুণ্যার্থীদের লম্বা সারি, সবার গন্তব্য প্রায় 1200 ফুট উঁচু পাহাড়ের চূড়ার চন্দ্রনাথ মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের ভিড়ে এখন সরগরম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এই জনপদ। 2 কিলোমিটার উঁচু পাহাড় বেয়ে উঠতে হয় চন্দ্রনাথ ধামে। শিব চতুর্দশীতে এই কষ্টকর পথেই পুণ্য লাভের আশায় জড়ো হন ভক্তরা। দেশের গণ্ডি পেরিয়ে বাইরে থেকেও এসেছেন অনেকে। মহাপবিত্র দিন একটা শিব চতুর্দশী, স্নান করে বৈরব স্নান করে তারপরে আমি আবার এদিকে চলে যাচ্ছি গন্তব্যস্থানে। 3টা মন্দির দর্শন করেছি, খুব অত্যন্ত ভালো লেগেছে। তবে আমাদের যে মন্দিরের যে কারিকুলামগুলি ওইগুলি আরেকটু উন্নত হতো তাহলে ভালো হতো, ব্যস্ত হতো। নিরাকার ঈশ্বরের একটি শাখা রূপ করছে ভগবান শিব স্বয়ম্ভু। এখানে হাজার হাজার বছর আগে তিনি এই পুণ্যভূমিতে অনেক লীলা করে গিয়েছেন। আয়োজন ঘিরে বসেছে চতুর্দশী মেলা। নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের বেচাকেনাও হয়ে উঠেছে জমজমাট। আমাদের অনেক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যেন তীর্থযাত্রীরা নির্ভয়ে নিঃস্বার্থে আপনার সম্পূর্ণ নিরাপদে তৃপ্তি নিয়ে বাড়ি ফিরতে পারে। বৃহস্পতিবার 3 দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হলেও মেলা চলবে আরও 2 সপ্তাহ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।